পর্ব ১ ঘর জামাই। শেষ পর্যন্ত কিনা একটা পেন। উফ, সত্যি জিজু তুমি পারো বটে। অট্ট হাসিতে ফেটে পড়ল অর্পিতা। নীলের স্ত্রী আদ্রিতার কাকাতো বোন সে। অর্পিতার তালে তাল মিলিয়ে নীলের শাশুড়ি চিত্রাও বলে উঠল, এতগুলো লোক উপহার পাঠিয়েছে, কিন্তু তোমার মতো ভিখিরি মার্কা গিফট আর অন্য কেউ দেয়নি। নিজের স্ত্রীকে ভালোবেসে একটা উপহার দিলে যে এতগুলো কথা শুনতে হতে পারে সেটা ঠিক ভাবতে পারেনি নীল। পর বাক্যবাণে জর্জরিত হয়ে নীল কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু নীলকে থামিয়ে ঝংকার দিয়ে উঠল আদ্রিতা। আমি তোমার আতলামি মার্কা কথা শুনতে চাই না। একটা ঠিকঠাক গিফট কিনে দেওয়ার মুরদ নেই, আবার বড় বড় কথা। লুজার একটা। আদ্রিতা সেন সম্প্রতি একটি বিদেশি কোম্পানির সাথে ডিল ক্র্যাক করেছে। সেই সূত্রেই বাড়িতে আজ উপহারের বন্যা বইছে। এমন সময় একটা বড় বাক্স হাতে এগিয়ে এলো বাড়ির একজন কাজের লোক। দিদিমণি, এই উপহারটা বিজন দাদাবাবু পাঠিয়েছেন। বিজনের নামটা শুনেই আদ্রিতার যেমন মুখে হাসি ফুটে উঠল, তেমনি নীলের চোখে ফুটে উঠল রাগ। আদ্রিতার ইনভেস্টর কাম ফ্রেন্ড বিজনকে দু চোখে দেখতে পারে না নীল। আদ্রিতা খুশি মনে বাক্সটা খুলতেই দেখতে পেল একটা লাল পার্টি গাউন, সঙ্গে একটা ছোট্ট চিরকুট। কনগ্রাচুলেশনস আদ্রিতা, আজ সন্ধ্যায় এটা পরেই তুমি ডিল সাইন করবে, তারপর আমার সাথে ডিনারে যাবে। এই সব কিছুই বিজন করছে শুধুমাত্র তোমার সুযোগ নেওয়ার জন্য। ও ভালো লোক নয়। আদ্রিতাকে সাবধান করে বলে উঠল নীল, কিন্তু ওর সাবধানতার ফল হলো উল্টো। তেলে বেগুনে জ্বলে উঠল সবাই। নিজের পকেট গড়ের মাঠ, এদিকে অন্যের গিফট দেখে হিংসেতে জ্বলে যাচ্ছে। ব্যঙ্গ করে বলল চিত্রা। হঠাৎ নীলকে চ্যালেঞ্জ ছুড়ে দিল আদ্রিতা। ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। এই ড্রেসটার দাম 50,000 টাকা। আজ সন্ধে 7টার আগে এমন একটা ড্রেস কিনে দাও, আমি তোমার ড্রেস পরে ডিল সাইন করব। বিজনের সঙ্গে ডিনারেও যাব না। পারবে? এইবার আর চুপ করে থাকতে পারল না নীল। নিজের দাম্পত্যকে বাঁচাতে সে মরিয়া হয়ে বলে উঠল, পারবো। শুধু দোহাই তোমাকে, ওই বিজনের সঙ্গে ডিনারে যেও না। কথাটা যেন মনে থাকে। কাজটা করতে না পারলে কিন্তু তোমাকে ঘুঁটের মালা পরাবো। চিত্রাও নিজের রাগ উগরে দিল নীলের প্রতি। এটি সেন পরিবার, শহরের অন্যতম ধনী একান্নবর্তী পরিবার। তবে এই পরিবারকে সুখী পরিবারের অপবাদ পরম নিন্দুকেও দেবে না। এই বাড়িতে রোজ সকালে তুচ্ছ কারণে অশান্তি বেঁধে যায়, আর প্রত্যেক অশান্তির দায় শেষ পর্যন্ত নীলের ঘাড়ে গিয়ে পড়ে। অপমান সহ্য করেও নীল কোথাও যায় না, ঘর জামাই হয়ে পড়ে থাকে। কারণ ও জানে পরিবার ভাঙার যন্ত্রণা। পাহাড় প্রমাণ চিন্তা নিয়ে না খেয়েই নিজের ভাঙা স্কুটারে চড়ে রাস্তায় বেরিয়ে পড়ল নীল। এখন 12টা বাজে, হাতে বেশি সময় নেই, কিন্তু যার পকেটে মাত্র 50 টাকা, যে গত 2 বছর শ্বশুর বাড়ির অন্নে প্রতিপালিত, সে কিভাবে একদিনে রোজগার করবে 50,000 টাকা? রাস্তায় যাকেই দেখে তাকে হন্যে হয়ে জিজ্ঞেস করে নীল, একটা কাজ দিতে পারেন দাদা? আমার টাকার বড্ড দরকার। কেউ তাকে পাগল বলে এড়িয়ে যায়, কেউ বা আবার মুখ ঝামটা দিয়ে তাড়িয়ে দেয়। খুঁজতে খুঁজতে হঠাৎ একটা সাইনবোর্ডের দিকে চোখ যায় নীলের। সেখানে লেখা আছে, রক্তদান জীবনদান। এখানে উপযুক্ত মূল্যে রক্ত ক্রয় করা হয়। নীল জানত পয়সার একটা জোগাড় হয়ে গেছে। নীলের ব্লাড গ্রুপ বেশ বিরল, ও নেগেটিভ। বাজারে এর চাহিদা প্রবল। নিজের রক্ত বিক্রি করে ওর ভালোবাসার জন্য উপহার কিনবে নীল। নিজের প্রেমকে প্রমাণ করতে চায় সে। এদিকে সাইনবোর্ডের ঠিকানায় পৌঁছতেই ডাক্তাররা লুফে নিল তাকে। ডাক্তারদের জোর জবরদস্তি করে পুরো 2 বোতল রক্ত দেওয়ার পর নীল পেয়ে গেল 30,000 টাকা। নীল ভেবেছিল 3 বোতল রক্ত দিয়ে পুরো টাকাটাই জোগাড় করে ফেলবে সে, কিন্তু ডাক্তারবাবু রাজি হলেন না। 30,000 টাকা নিয়েই নীল বেরিয়ে এলো হসপিটাল থেকে। ওখান থেকে দেওয়া ডিম কলাটা খেতে গিয়ে দেখল রাস্তায় বসে থাকা এক ভিখারি বাচ্চা ওর দিকে লোলুপ দৃষ্টিতে চেয়ে রয়েছে। খাবারটা আর মুখে তুলতে পারল না নীল। হাসি মুখে তা বাচ্চাটাকে দিয়ে এগিয়ে গেল। পেটে একটা দানাও পড়ল না তার। মাথাটা খুব ঘুরছিল, পায়েও বিশেষ জোর পাচ্ছিল না সে। কিন্তু হাত ঘড়ির দিকে চোখ যেতেই নীল চমকে উঠল। এখন দুপুর 2টো, হাতে মাত্র কয়েক ঘন্টা। নিজের বউকে সেই বিজন রাক্ষসের হাত থেকে রক্ষা করার জন্য নীলের চাই আরো 20,000 টাকা। এভাবেই ঘুরতে ঘুরতে 3টে বেজে গেল। একে আদ্রিতার কাছে মুখ দেখাতে না পারার দুশ্চিন্তা, তার উপর দুপুরবেলার সূর্যের তেজ। হঠাৎ নীলের চোখের সামনে অন্ধকার নেমে এলো। সোজা গিয়ে সামনে থেকে এগিয়ে আসা একটা ফুড ট্রাকে ধাক্কা মারল সে। তারপর আর কিছু মনে নেই।
কিছুক্ষণ পর চোখ মেলে নীল দেখল রাস্তার মাঝখানে পড়ে আছে সে। চারপাশে অনেক লোক। ফুড ট্রাকের মালিক কমলবাবুর রাগত গলায় বলে চলেছে, কি সব উটকো লোক এসে পড়ে, এক পার্টির জন্য হন্যে হয়ে ওয়েটার খুঁজছি, তার উপর আবার এসব ঝামেলা, এ তো উঠে পড়েছে, এখন আমি চলি। এদিকে ঘড়ির দিকে তাকাতেই নীলের বুকটা ধক করে উঠল। 3:30 বাজে। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কমলবাবুর পা চেপে ধরল সে। ক্ষমা করবেন দাদা, আপনি কি কোনো ইভেন্টের কাজে যাচ্ছেন? আমাকে ওয়েটারের কাজটা দিন না, খুব দরকার দাদা, 20,000 টাকা জোগাড় করতে হবে। নীলকে এমন কাকুতি মিনতি করতে দেখে লোকটা অবাক। মাথা ফেটে রক্ত পড়ছে আর এ কিনা তার মধ্যেই কাজ চাইছে। কমলবাবু পা ছাড়িয়ে বলল, বেশ বেশ, একটা কিটি পার্টি আছে, সেখানে লোকেদের খাবার দেওয়া, বাসন মাজা, টেবিল পরিষ্কার করা, এই সব পারবেন আপনি? তবে অত দিতে পারবো না, 15,000 দেব, চলবে? এ তো মেঘ না চাইতেই জল। প্রস্তাবটা লুফে নিল নীল। টলমল পায়ে উঠে দাঁড়ালো সে। লেক গার্ডেন্সের একটা বিলাসবহুল বাগান বাড়িতে আজ সব বড় লোকের বউদের কিটি পার্টি চলছিল। সেখানে পৌঁছে নীল তড়িঘড়ি নিজের নোংরা জামাকাপড় ছেড়ে ওয়েটারের কস্টিউমটা পরে নিল। জায়গাটা ডেকোরেট করে খাবার পরিবেশন করতে যাবে এমন সময় নীল দেখল আদ্রিতার মা চিত্রা এবং কাকাতো বোন অর্পিতাও এসেছে সেখানে। ওদের দেখে প্রমাদ গুনল নীল। এরা দুজন নীলকে দেখতে পেলে আর রক্ষে নেই, হয়তো এমন ঝামেলা করবে যে কমলবাবু ওকে টাকাটাই দেবে না। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে কি করবে ভাবছিল নীল। তখন কমলবাবু পেছন থেকে তাড়া লাগালো, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন, খাবার সার্ভ করো। কাঁপা কাঁপা পায়ে পা বাড়াতেই কমলবাবু বলে উঠল, আরে মাস্ক ছাড়ে যাচ্ছ কেন, এসব বড় লোকেরা ভীষণ হেলথ কনসিয়াস হয়। কমলবাবুর বকুনিতে যেন আশার আলো দেখতে পেল নীল। মাস্ক পরে চুপচাপ সবাইকে খাবার সার্ভ করে বেরিয়ে এলো সে। তারপর মদের পেগ বানিয়ে লোকের এঁটো কাটা তুলে, টেবিল মুছে, বাসন মেজে সবটা প্রায় সামলে নিল নীল। কিছু টাকা টিপস পেয়ে সাথে কমলবাবুর দেওয়া টাকা যোগ করে 20,000 টাকা জোগাড় করে নিল সে। মনের আনন্দে লাফিয়ে উঠল নীল। ভাবল, আদ্রিতা, আজ আমি প্রমাণ করে দেব যে সত্যি আমি তোমাকে কতটা ভালোবাসি। সাউথ কলকাতার 5খানা বুটিক ঘুরে সব থেকে দামি ডিজাইনার বুটিকে একটি সুন্দর নীল রঙের ড্রেস পছন্দ করলো নীল। যেন মনে মনে দেখতে পেল আদ্রিতাকে, কি অপরূপা সুন্দরী লাগছে তাকে। কিন্তু বিল মেটাতে গিয়ে 440 ভোল্টের ঝটকা খেল নীল। এ কি, এ তো মাত্র 20,000 টাকা, বাকি 30,000 টাকা গেল কোথায়? বিদ্যুৎ চমকের মতো নীলের মনে পড়ল সে নিজের জামা কাপড় ছেড়ে ওয়েটারের পোশাক পরেছিল। সারা পার্টিতে ওই 30,000 টাকাটা ওভাবেই রাখা ছিল ওর ছেড়ে রাখা প্যান্টের পকেটে। কেউ হয়তো সুযোগ বুঝে চুরি করে নিয়েছে। মাথায় বাজ পড়ল নীলের। প্রায় 6টা বাজে, 7টায় বেরোবে আদ্রিতা। দাঁত খিচিয়ে সেই বুটিকের ম্যানেজার বলল, কি হলো, পেমেন্টটা তো করুন, ড্রেস নিয়ে দাঁড়িয়ে আছেন। চোখে জল এসে গেল নীলের। ম্যানেজারকে অনুরোধ করলো সে, দাদা, আমি পুরো টাকাটাই নিয়ে এসেছিলাম, কোনোভাবে 30,000 টাকা চুরি হয়ে গেছে, আমায় ড্রেসটা দিন, আমি বাকি 30,000 টাকা দিয়ে দেব, কথা দিচ্ছি। ম্যানেজার বলে উঠল, যে অবস্থায় দোকানে এসেছিলে দেখেই বুঝেছিলাম কেনার ক্ষমতা নেই। এই কে আছিস, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে এটাকে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও ভাগ্যের কাছে হেরে সেন বাড়িতে ফিরল নীল। বাড়িতে পা রাখতেই চিত্রা ঘুঁটের মালাটা পরিয়ে দিল নীলকে। চমকে উঠল নীল। জানতাম হারবে, তাই প্রথমেই ঘুঁটের মালাটা পরিয়ে দিলাম, অকর্মা কোথাকার। ব্যঙ্গ করে বলে উঠল চিত্রা। কিন্তু কোনো কথার উত্তর দেওয়ার মতো অবস্থায় ছিল না নীল। সিঁড়ির দিকে তাকিয়ে ও পাথরের মতো দাঁড়িয়েছিল। কেননা বিজনের দেওয়া ড্রেসটা পরে নেমে আসছিল আদ্রিতা। অপূর্ব মোহময়ী দেখাচ্ছিল তাকে, যেন স্বর্গের কোনো অপ্সরা। অর্পিতা এবং চিত্রাকে বাই বলে বেরিয়ে গেল আদ্রিতা। নীলকে কিছু বলারও সুযোগ দিল না, যেন ও জানতই যে নীল পারবে না। মনের দুঃখ মনেই চেপে রেখে নিজের ঘরে ফিরে এলো সে। ড্রেসিং টেবিলে রাখা আদ্রিতার বাবা প্রতীক সেনের ফটো ফ্রেমটা তুলে নিয়ে প্রশ্ন করল নীল, এ আমাকে কোথায় ফাঁসিয়ে গেলেন গুরুদেব? আপনার কথায় আপনার মেয়েকে বিয়ে করে এই বাড়িতে থাকতে রাজি হয়েছিলাম। ঈশ্বর জানেন, এর পিছনে আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। আমি জানি না আমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি। শুধু এইটুকু জানি, আদ্রিতাকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি। কিন্তু রোজকার এই অপমান তো আমি আর নিতে পারছি না। হঠাৎ পাশের ঘর থেকে আসা টিভির নিউজ শুনে স্থির হয়ে গেল নীল।
দেশের অন্যতম এবং পূর্ব ভারতের বৃহত্তম নির্মাণ সংস্থা রয় চৌধুরী কনস্ট্রাকশন লিমিটেডের ভবিষ্যৎ এবার বড়সড় প্রশ্নচিহ্নের মুখে। বিপুল লোকসানে চলা সংস্থাটি যে কোনো দিন দেউলিয়া হয়ে যেতে পারে। হঠাৎ খুব ব্যস্তভাবে নিজের সস্তার ফোনটা উঠিয়ে নিল নীল, আর দেখল 40টা মিসড কল আর 10টা টেক্সট মেসেজ। নীল প্রথম মেসেজটা খুলে পড়ল। নীল, তোমাকে ভীষণ প্রয়োজন, একবার যোগাযোগ করো। জানি তুমি রেগে আছো, কিন্তু এখন ওসব ভুলে যাও প্লিজ। এমন অনেকগুলো মেসেজ পড়ার পর মাথা গরম হয়ে উঠল নীলের। আপন মনেই সে বলল, বাবা, এত ভালোবাসা। এমন সময় ফোন আবার বেজে উঠল। নীল ফোনটা রিসিভ করতেই ওপার থেকে এক বৃদ্ধের কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো নীল। নীল ভীষণ ঠান্ডাভাবে উত্তর দিল, বলুন মিস্টার শশাঙ্ক রায়চৌধুরী। এমন কঠোর সম্ভাষণ আশা করেননি শশাঙ্ক রায়চৌধুরী। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বললেন, কেমন আছিস দাদু ভাই? তোকে বড় মিস করি। নীল বিদ্রুপ করে বলল, এতগুলো বছর লেগে গেল আমায় মিস করতে? বৃদ্ধ বোধহয় এইসব শোনার জন্য প্রস্তুত হয়েই ছিলেন। বেশ দুর্বলভাবে বলে উঠলেন, জানি বাবা, তুই রেগে আছিস। যে অন্যায় আমরা তোর সাথে করেছি তাতে তোর রাগ হওয়াটাই স্বাভাবিক। নীলের থেকে কোনো উত্তর না পেয়ে শশাঙ্কবাবু বলে চললেন, কিন্তু বিশ্বাস কর, এতগুলো বছরে একটা দিনও তোর কথা না ভেবে আমি কাটাতে পারিনি। নীল বিদ্রুপের সুরে বলল, খবরে শুনলাম রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে চলেছে, তাই আমায় মনে পড়ল তো। শশাঙ্কবাবু এড়িয়ে গিয়ে বেশ দুর্বল গলায় বললেন, তোর কি ধারণা আমি এতদিন পরে বিজনেস ম্যাটার ডিসকাস করতে তোকে ফোন করেছি? না রে পাগল, আমি তো শুধু তোর গলাটা একবার শুনবো বলে। নীল বুঝতে পারল মানুষটা এত সহজে কাবু হওয়ার নয়, তাই বেশ বিরক্ত হয়ে বলল, গলা শুনে নিয়েছেন, বাই। না না। নীলের ফোন রাখার আগেই চিৎকার করে উঠলেন শশাঙ্কবাবু, ফোন রাখিস না দাদু ভাই। আমি জানি আমাদের পাপের ক্ষমা নেই, কিন্তু আমার দাদু ভাই তো অনেক বড় মনের মানুষ। আমি জানি আমি আপনাদের মতো ছোট মনের মানুষ নই। শশাঙ্কবাবুকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে রীতিমতো বিরক্ত হয়ে বলে উঠল নীল। তারপর নিজেকে একটু সংযত করে বলল, আমি আপনাদের ক্ষমা করে দিয়েছি, আপনারাও ভালো থাকুন আর আমাকেও শান্তিতে থাকতে দিন। শশাঙ্ক ভীষণ ক্লান্তভাবে বলল, কিন্তু দাদু ভাই, আমি যে একেবারে ভালো নেই। অস্ত্রটা গিয়ে জায়গা মতো লাগলো। অস্থির হয়ে উঠল নীল। কেন, কি হয়েছে? পোড় খাওয়া শশাঙ্ক হাড়ে হাড়ে জানেন, যে গরু দুধ দেয় তার লাথিটাও হাসি মুখে হজম করে নিতে হয়। এতক্ষণ ধরে সেটাই করছিলেন তিনি, কারণ নীলের কাছেই আছে রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে বাঁচানোর জীবন কাঠি। তাই কথায় যথাসম্ভব যন্ত্রণা এনে বললেন শশাঙ্কবাবু, বয়স হয়েছে আমার, শরীরের কলকবজাগুলো এবার আস্তে আস্তে জবাব দিচ্ছে। কখন আছি কখন নেই ভীষণ দেখতে ইচ্ছা করে তোকে। আয় না একবার, একবার চোখের দেখাটুকু দেখে নিতে দে। নীল জানে এই হঠাৎ উপচে পড়া স্নেহের কারণ শুধুই ভালোবাসা নয়, কিন্তু উদ্দেশ্যটা কি সামনাসামনি না বসে সেটা বোঝা সম্ভব না। তাই না চাইতেও শশাঙ্কবাবুর সাথে দেখা করতে রাজি হয়ে গেল নীল। ঠিক আছে, কিন্তু এটাই শেষবার। তবে আমি বাড়িতে আসছি না, অফিসেই আপনার সঙ্গে দেখা করে নেব, বাই। আর কোনো কথা না বলেই ফোন কেটে দিল সে। নীল বোকা নয়, ও জানে রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে বসার খবর মার্কেটে রটে যাওয়ার পরেই হঠাৎ শশাঙ্ক রায়চৌধুরী ওকে মিস করা শুরু করেছেন। এর মানে আর যাই হোক, স্নেহ ভালোবাসা হতে পারে না, কিন্তু স্বার্থটা কি? তখনই নিজের ল্যাপটপ বের করে ইন্টারনেটে রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সম্পর্কে যাবতীয় তথ্য সার্চ করে নিল নীল। কোম্পানির একটা গোপন তথ্য হাতে পেয়ে আনন্দে লাফিয়ে উঠল সে। চিৎকার করে বলল, এতদিনে তোদের বাগে পেয়েছি, দেখ কি করি এবার। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে চলেছে? এতগুলো বছর পরে হঠাৎ শশাঙ্ক রায়চৌধুরী এত মরিয়া হয়ে নীলের খোঁজ শুরু করলো কেন? নীলকে তার এত কিসের প্রয়োজন? কি এমন আছে নীলের কাছে যা দিয়ে রায়চৌধুরীর কপাল আবার খুলে যেতে পারে? আদ্রিতার ভালোবাসা কবে পাবে নীল? কবেই বা ও হয়ে উঠবে এই দুনিয়ার বস?